নমস্কার। চৈত্র পবনেতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। হাজির হলাম চাঁদের পাহাড় একাদশ পর্ব নিয়ে। আশা করি আগের পর্বগুলি আপনাদের ভালো লেগেছে। এই পর্বটিও যদি ভালো লাগে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন বেলটি অন করে দিলে প্রথমেই সব ভালো ভালো কন্টেন্টের খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করি চাঁদের পাহাড় একাদশ পর্ব। চাঁদের পাহাড় পর্ব একাদশ। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের ওপর আবার জ্ঞান ফিরে এলো। তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলে। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিমাত্র বার জ্বালিয়ে সে দেখলে যে দেয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে এ দেয়ালটা আড়াহাড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলে। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলুকুলু কুলুকুলু ঝর্ণা ধারার শব্দ, যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ওর সে ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাওয়ার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাঙা আলোয় সন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে ওপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে। এরপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে। এ ধরনের নির্ঝরের স্রোতের উজান দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিবিয়ে সেই মহানিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় যেন সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে ওর মনে হলো। সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলে স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন না রেখে গেলে এখানে আবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাবার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দুপারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির উপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে। প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলে। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন না রেখে গিয়েই শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই সে আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলি পাকিয়ে আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল। নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে যেত। শঙ্কর জানে অজগর সর্প অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে। অজগর সর্পের নাকপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার ল্যাজ ছুঁয়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি আবার কোথায় কোন পাইথন সাপ কুণ্ডলি পাকিয়ে আছে।
দুটো তিনটে স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার কৃত চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার এরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজা মুখে যায়নি, তারও নানা ফেকড়ি বেরিয়েছে কিছু দূর গিয়েই। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা যেখানে ত্রিভুজাকৃতি, সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখলে বহুদূরে যেন অন্ধকারের ফ্রেমে আঁটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ, এবার আর ভয় নেই, এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত ৩টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার উপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। রৌরবের মহা অন্ধকার থেকে বার হয়ে সে রাত্রির নক্ষত্র আলোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এই অপ্রত্যাশিত মুক্তির জন্য। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবলে এ অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহার বিপদের স্মারকস্বরূপ সেখানা সে সঙ্গে রেখে দিলে। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার পূর্বে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখলে। সামনে সে মুক্ত প্রান্তরবৎ দেশ পড়ল। এখান থেকে এটা প্রায় ৩০০ মাইল বিস্তৃত, একেবারে জাম্বেজি নদীর তীর পর্যন্ত। এই ৩০০ মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় ১৭৫ মাইল। অতি ভীষণ জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। মিলিটারি ম্যাপ থেকে অ্যালভারেজ নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানেই মৃত্যু। ম্যাপে এর নাম দিয়েছে তৃষ্ণার দেশ, থার্স্টল্যান্ড ট্রেক। রোডেশিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। ৬২ বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখলে ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরু মধ্যস্থ কূপের অবস্থান স্থানের ল্যাটিচিউড লঙ্গিচিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কি একটা গোলমেলে অঙ্ক কোষে বার করত অ্যালভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া উপায় কি? অদৃষ্টের উপর নির্ভর করেই এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দৃষ্টে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয় চোখ বুজে খুঁজে বার করতে পারত, শঙ্কর তার ৩ মাইল উত্তর দিকে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপদাপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাদ্য নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিক বিলয়ে লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে সন্ধ্যায় গভীর নিশীথে। মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য ২-১টা পাখি, কখনো বা মরুভূমির বুজার্ড শকুনি যার মাংস জঠুর ও বিস্বাদ।
এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত বিছে, যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য, মিললে মহা সৌভাগ্য। দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাবার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতকগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় একটা কি জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচালে। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর রোগা হয়ে গিয়েছে শুকিয়ে। কোথায় চলেছে তার কিছু ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে, এই জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধু বালির পাহাড়, তাম্রাভ কটা বালির সমুদ্র, ধু ধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুর কিনারায় প্রথম দিনেই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে, উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমির মাঝামাঝি পার হতে যাবে না, গেলেই মৃত্যু। কারণ সেখানে জল একদম নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলি প্রায়ই পাহাড়ের ফাটলে, খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্য মিলিটারি ম্যাপে ওদের অবস্থানের স্থান, অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবলে ওসব বার করতে পারবো না। সেক্সটেন্ট আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করলে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদা গোলা, আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বাললে 2-1টা কীট পতঙ্গ আলোয় আকৃষ্ট হয়ে আসত, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাত্রি তেমনি শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় গেল, কারণ জ্বালানি কাঠ একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জল গেল ফুরিয়ে। সে সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়ে অসম্ভব ক্ষুদ্র 1 হাত 2 ব্যাস বিশিষ্ট জলের উনুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার শামিল। সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবার উপায়ও নেই। একটা উঁচু বালিয়াড়ির উপর উঠে সে দেখলে চারিধারে শুধু কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এদেশে সর্বত্র। ট্রান্সভাল ও রোডেসিয়ায় এদের নাম কোবজে, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিলে। এইখানে এক ব্যাপার ঘটল। একাদশ পর্ব সমাপ্ত। মন দিয়ে পর্বটি শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই পর্বটিতে কি কি ভালো লেগেছে। আগামীতে আবার হাজির হব। নমস্কার।